বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। আমাদের এই গল্পের নাম ভুল বোঝাবুঝির ছায়া। ঢাকার প্রাণকেন্দ্র বনানীর রাস্তাগুলো, যা ঘনত্ব, সজীবতা ও উৎসবের আবহ সৃষ্টি করে, সেখানে প্রতিটি রাস্তায় মিলেছে সমৃদ্ধ ইতিহাস ও আধুনিকতার গল্প। সদ্য বিবাহিত দম্পতি তন্ময় ও রাইমা তাদের নতুন জীবনের সূচনা এক অনন্য আশায় কাটাচ্ছিল। তন্ময় একজন প্রতিষ্ঠিত কর্পোরেট কর্মকর্তা। ব্যস্ত দিনের মাঝে অফিস থেকে ফেরার সময় তার মাথায় ক্রমাগত গ্রাহক, মিটিং ও ব্যবসায়িক চ্যালেঞ্জের ভাবনা ওঠে। তথাপি রাইমার প্রতি তার ভালোবাসা ছিল অটুট। প্রত্যেকটি ক্লান্তি ও অস্থির মনোভাব মনে করাত এই মিষ্ট হাসিটাই সবকিছুকে স্বস্তি দেয়। অপরদিকে রাইমা একজন উজ্জীবিত প্রাণবন্ত নারী, যিনি তার নতুন জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দ, উৎসাহ ও উদ্যমে মিলিয়ে নিতে চেষ্টা করছিল। বিয়ের মাত্র 1 মাস পার হতে না হতেই রাইমার মুখে প্রায়ই তার মায়ের বাড়ি যাওয়ার কথা উঠতে লাগল। প্রথম দিকে তন্ময় এই কথাকে স্নেহময় মনে করত, মার বাড়ি তো সবার কাছে একটু সান্ত্বনা প্রদানকারী স্থান। তবে দিন দিন রাইমার এই অনুরাগে তন্ময়ের মনে এক শঙ্কা জাগতে লাগল, এত ঘন ঘন কেন? কি কথা আছে যার জন্য মার বাড়ি এত জরুরি? এক স্নিগ্ধ সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে ঢাকার বাতাসে হালকা ঠান্ডা আর রাস্তায় মিশে থাকা শহরের রূপকথার মতো আলোর ঝলক, তন্ময় ক্লান্ত মাথায় বাড়ির দোরগোড়ায় পৌঁছাল। দরজা খুলতেই তার দৃষ্টি পড়ল রাইমা, সজোরে এক লাল টপকে শাড়ি পরিহিত, যার সৌন্দর্যে সে যেন নিজেকে প্রতিটি ক্ষণের উৎসবে নিমজ্জিত করে তুলছে। তার মুখে মিষ্টি হাসি ও চকচকে চোখ দীপাবলির মতো ঝলমল করছিল। দেখে নিলেই তন্ময়ের সমস্ত ক্লান্তি ও হতাশা উড়ে গেল। কিন্তু সেই খুশির মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। রাইমা হালকা কণ্ঠে বলল, তুমি আজ আমাকে মায়ের বাড়িতে নিয়ে যাবে, প্লিজ। তৎক্ষণাৎ তন্ময়ের মুখে আনন্দের ঝিলিক বিষাদের সাথে মিশে গেল। সারা দিনের ক্লান্তি, অফিসের চাপ আর এমন সাজে দাঁড়িয়ে থাকা রাইমা মিলিয়ে যেন অদ্ভুত প্রস্তাবের রেশ তৈরি করছিল। যদিও তন্ময় কাঁদছিল না, তার অন্তরে হঠাৎ এক অদ্ভুত শূন্যতা ও অশ্রুবিহীনতা জনিত অনুভূতি জাগল। আজকে আমি তো খুব ক্লান্ত রাইমা, কাল সকালেই চলে যাও। তন্ময় কিছুটা হেঁচে বলল, যেন নিজেকে মনে করিয়ে দিচ্ছেন যে একটু বিশ্রামও প্রয়োজন। কিন্তু রাইমার জেদ যেন সহজে ভাঙা যায়নি। তার চোখে জল, মুখে ছিল এক পুষ্পকোমল নম্রতা এবং কণ্ঠে ছিল সংকটের সুর। না, প্লিজ। মায়ের শরীর আজ ভালো নেই, মন খুব খারাপ লাগছে। তুমি আজ আমার সাথে চলো। এই কথাগুলো তন্ময়ের মাথায় একটি প্রশ্ন জাগিয়ে দিল, হয়তো রাইমার আবেগের পেছনে অন্য কিছু লুকিয়ে আছে। তথাপি রাইমার প্রতি তার গভীর ভালোবাসা স্মরণ করিয়ে দিল, একসাথে থাকলে সবকিছুই সমাধান হতে পারে। তাই তন্ময় অবশেষে বলল, ঠিক আছে, আমরা আজ চলে যাব। পরে প্রেমের কাছে আত্মসমর্পণের মতো এক অবস্থায় এসে তন্ময় নিজেকে প্রস্তুত করল। সে শৌচালয়ে গিয়ে দ্রুত শরীরকে সতেজ করল, যেন প্রাত্যহিক জীবনের বিরক্তির সবকিছু কিছুক্ষণের জন্য পিছনে ফেলে শুধুমাত্র রাইমার স্নেহ ও আশ্বাসে নিজেকে ঢালতে চাইছিল। গাড়ির দোরগোড়ায় পৌঁছানোর পর তন্ময় রাইমাকে নিভৃতে বসাল, যেন এক অভিনব যাত্রার সূচনা হতে চলেছে। চুপচাপ ঢাকার সন্ধ্যা, রাস্তার কোণে লাখা আলো আর মানুষের মাঝে এক শান্ত রোমাঞ্চের অনুভূতি মিলে একসঙ্গে রচে উঠেছিল তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। ঢাকার শীতল বিকেলের মৃদু আলোয় তন্ময় গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে হঠাৎই চোখ তুলে পাশের বাড়ির দিকে তাকাল। তার নজরে পড়ল ছাদের এক কোণে ঝুলে থাকা শুকনো কাপড়ের উপর একদম লাল টকটকে শাড়ির এক ক্ষুদ্র অংশ, যা রাইমার প্রিয় শাড়ির রং এবং নকশার প্রতিচ্ছবি ছিল। ততক্ষণাৎ তন্ময়ের হৃদস্পন্দন জোরালো হয়ে উঠল। এক মুহূর্তে সে ভাবতে লাগল, এটা কিভাবে সম্ভব? একই রং, এক ধরনের ডিজাইন। সে কয়েক মুহূর্ত সেই শাড়ির ছোট্ট ঝলকটির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকল, যেন প্রত্যেকটি সূক্ষ্ম রেখা, প্রতিটি বুনন তার কাছে এক অদ্ভুত সংকেত বহন করছে। মনের গভীরে ওঠা ভাবগুলো ক্রমেই এক তর্কের স্রোতে মিলতে শুরু করল। নিশ্চয়ই এটা কাকতালীয়, হতে পারে পাশের বাড়ির কেউ একই ডিজাইনের শাড়ি কিনেছে। এতে তেমন কোনো বড় রহস্য নেই, কিন্তু সেই সহজ যুক্তি বললেই তন্ময়ের অন্তরে এক গভীর অস্বস্তির অনুভূতি জন্ম নিল।
কিছু অনিচ্ছাকৃত প্রশ্ন ও অপ্রস্তুত ভাবনার শিকড় তার মনের ভিতর ঢুকে গেল। অবশেষে সে নিজেও ভাবতে লাগল, এই মিল কি শুধুই ভাগ্যের খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অন্য বিষয়। বাড়িতে ঢোকার সাথে সাথেই তন্ময় যেন সেই লাল শাড়ির দৃশ্যটি বারবার নিজের চোখে ফুটে উঠতে দেখল। সে নিজেকে বোঝাতে লাগল, হয়তো আমি অতিরিক্ত ভাবছি, কিন্তু কেন মনের গহীনে এই অদৃশ্য প্রশ্নগুলো জাগে? এমন এক প্রশ্ন যা তার সুখী দাম্পত্য জীবনের সরলতাকে রহস্যের আড়ালে ঢেকে দিচ্ছিল। সেই রাত যখন ঘরের সবাই শান্তিতে ঘুমাবার নিডে মিলিয়ে যাচ্ছিল, তন্ময় বিছানায় শুতে গিয়ে নিজেকে আশ্বস্ত করতে পারল না। তার মনে বারবার সেই এক লাল শাড়ির ঝলক ফিরে আসত, যেমন স্বপ্নের মতো মধুর মনে হলেও সাথে ছিল এক অনির্ধারিত বিরক্তির অনুভূতি, ঠিক যেন মনের গভীরে উঠে আসা এক অদৃশ্য ফিসফিসে প্রশ্নের সুর। সে নিজেকে জিজ্ঞাসা করল, আজকের এই অপ্রতিরোধ্য সন্দেহটি কি কেবল আমার প্রত্যাশাহীন চিন্তা, নাকি এর পেছনে আছে কোন ভিত্তিপূর্ণ কারণ? এই অনিশ্চয় প্রশ্ন তার মনের প্রতিটি কোণে এক নতুন প্রত্যাশার বীজ রোপণ করল। হঠাৎই সে অনুভব করল যেন তার জীবনের গল্পে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, এক অধ্যায় যেখানে ভালোবাসা ও দায়িত্বের পাশাপাশি অজানা রহস্য আর অভিজ্ঞ সন্দেহ একসাথে মিশে আছে। বিছানায় শুয়ে শুয়ে তন্ময় ভাবতে লাগল রাইমার অনবরত মার বাড়িতে যাওয়ার কথা, রাইমার চোখে উজ্জ্বল আনন্দের ছোঁয়া এবং সেই হঠাৎ করে তার চোখে ধরা পড়া শাড়ির মিল। কি এটা শুধুই প্রাকৃতিক মিল, নাকি আমার জীবনের কিছু অনাবশ্যক ঘটনাও এই মিলের পথ প্রদর্শক? এই প্রশ্নগুলো ভাবতে ভাবতে তার মন ধীরে ধীরে বিষণ্ণতায় ডুবে গেল। একদিকে ছিল তার রাইমার প্রতি অশেষ ভালোবাসা, আবার অন্যদিকে ছিল সেই ভালোবাসার মাঝে লুকিয়ে থাকা এক অনিশ্চয়তার বীজ। সে নিজেকে জিজ্ঞাসা করল, আমি কি এত সহজে নিঃস্বার্থভাবে এগিয়ে যাচ্ছি, যে কোনো সন্দেহের মোকাবেলা করতে পারছি না? এই প্রশ্নগুলো তার অন্তরে এমনভাবে প্রতিধ্বনিত হল যেন তার হৃদয়ের ভারসাম্য ডিসহাসিত হয়ে পড়ছে। তন্ময় সিদ্ধান্ত নিল, আগামীকালে যদি আবারও ওই মিলটি দেখা যায়, তবে আমি অবশ্যই এই বিষয়ে গভীর খোঁজ করব। আজকের এই প্রথম সন্দেহ তার জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। এখানে সে শিখবে, সুখের মাঝেও কখনো কখনো ছোট ছোট অজানা ছায়া লুকিয়ে থাকে, যা পরবর্তীতে বড় কোনো গল্পের সূত্রপাত হয়ে যেতে পারে। এভাবেই সেই সন্ধ্যার প্রান্তরে তন্ময়ের হৃদয়ে এক নীরব অস্থিরতা ঢেলে দিল। অন্ধকার রাতের নিস্তব্ধতায় সেই লাল শাড়ির মৃদু ঝলক তার মনে গভীর ছাপ রেখে গেল, আর তার জীবনের প্রেক্ষাপটে এক নতুন যাত্রার সূচনা হয়ে উঠল। পরের সপ্তাহের সকালে ঢাকার সূর্যোদয়ের মৃদু আলো নতুন দিনের আহ্বান বয়ে আনতে শুরু করেছিল। তন্ময়ের মনে এখনো আগের সন্দেহ ও উদ্বেগের ছোঁয়া ছিল, তবে সে ভাবছিল, হয়তো কালকের সবকিছু কেবল আমার অতিরিক্ত ভাবনা ছিল। কিন্তু ভাগ্যের জাল ধীরে ধীরে ছড়িয়ে যেতে থাকে। সেই দিন যখন রাইমা উত্তেজনায় ঘরের দরজা খুলতে শুরু করল, তন্ময় মুহূর্তে মনে করল, আবার কি বলবে আজ। রাইমা আজ একদম অন্য রূপে উপস্থিত ছিল। উজ্জ্বল বেগুনি রঙের এক চমৎকার শাড়ি পরে দাঁড়িয়ে, তার চুলগুলো সূর্যের আলোয় সোনালি ঝলক দেখাচ্ছিল, আর তার চোখে ছিল নতুন দিনের স্বপ্নময় উজ্জ্বলতা। তন্ময়, আজ আমি প্রস্তুত, রাইমা উল্লাসে বলল। শ্বশুর বাড়িতে যেতে দাও, খুব জরুরি কিছু আছে। আকস্মাৎ তন্ময়ের মনে আগের সন্দেহের ছাপ ফিরে আসতে লাগল। সে মনেই ভাবল, আগের ঘটনার কথা মাথায় রেখে আমি এতটা ইতস্তত হইনি কি? তবে রাইমার মুখের স্নিগ্ধতা ও সহজ সরলতা যে প্রতিবারই তাকে মুগ্ধ করেছে, তন্ময় অবশেষে হাল ছেড়ে দিল। ঠিক আছে, সে কাঁদা কাঁদা স্বরে বলল, আমরা আজ শ্বশুর বাড়িতে যাব, তবে ফিরে আসার পর একটু বিশ্রাম করতে হবে, কারণ আমি খুব ক্লান্ত। এই কথায় রাইমার মুখে এক সন্তোষের হাসি ফুটে উঠল, যেন সে জানত তন্ময় নিজের বাস্তবতা মেনে নিচ্ছেন। যতই রাইমা তার স্বাভাবিক রূপে কথা বলত, তন্ময়ের অন্তরে এক অজানা উদ্বেগের সুর ধীরে ধীরে জাগতে লাগল। গাড়িতে উঠে তন্ময় রাইমাকে নিয়ে শ্বশুর বাড়ির পথে রওনা হল। ঢাকার ব্যস্ত রাস্তায় গাড়িটি বেরিয়ে বেরিয়ে শহরের এক কোণায় অবস্থিত ঐতিহ্যবাহী ফুটপাত, ধুলোময় রাস্তা ও পরিচিত মুখের মাঝে শ্বশুরবাড়ির নিকটবর্তী এলাকায় পৌঁছাল। একটি নতুন তথ্যজগতের প্রবেশের মতো অনুভূতি তার মনে করিয়ে দিল। শ্বশুর বাড়ি থেকে রাইমাকে নামিয়ে গাড়ি আবার বাড়ির মুখে ফিরে গেল।
কিন্তু যখন দরজা খুলে বাড়ির প্রবেশস্থলে পা রাখল, তখন তন্ময়ের চোখ যেন নিজে থেকেই নিশ্চিত হয়ে গেল পাশের বাড়ির ছাদে আবারও সেই একই দৃশ্য। আঁধারের ধুয়ে থাকা ছাদের এক কোণে শুকনো কাপড় ঝুলছিল এবং সামনে হাজির হয়েছিল বেগুনি রঙের সেই শাড়ির চমৎকার মিশ্রতা, তাই নয় কি সেই শাড়ি যেটা আজ রাইমা পরেছিল। তন্ময়ের মন বিষাদের স্রোতে ভেসে গেল। সে ভাবতে লাগল, এটা তো আর কাকতালীয় হতে পারে না। একই রং, একই নকশা, এমন মিল কি শুধুই আকস্মিকভাবে ঘটে যায়? তার মনের গভীরে আগের সন্দেহ আরও জাগ্রত হল। সেই মুহূর্তে সে অনুভব করল যেন তার জীবনের প্রতিচ্ছবি আগের মতো স্বচ্ছ নয়। কিছু একটা সংকট, কিছু একটা বিভ্রান্তি, সবকিছু ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। ঘরে ফিরে এসে তন্ময় বিছানায় শুয়ে দেখল রাতের আঁধারে সেই একই দৃশ্য বারবার ফিরে আসছে। সেই বেগুনি শাড়ির ঝলক তার মনকে এক অদ্ভুত তলায় ভেসে উঠতে থাকল। ঘুমের পিছনে সে বারবার ভাবতে লাগল, কি হচ্ছে? রাইমা কি এখনো কিছু বলতে পারবে না? নাকি এই মিল পুরনো দিনের কোনো স্মৃতি ফিরিয়ে আনছে? তার মনে এক থেকে এক প্রশ্ন জেগে উঠতে থাকল। সে ভাবতে লাগল, আগের ঘটনার মতো কি আবারও এমন কিছু ঘটেছে? অথবা এটা শুধুই আমার মনে ভাগ্যের খেলা? তবে সেই অজানা সন্দেহ তার মনকে আরও গভীরভাবে স্পর্শ করতে লাগল। সে নিজেকে জিজ্ঞাসা করল, আমি কি প্রত্যেকবার এভাবেই ছোট ছোট মিলগুলো উপেক্ষা করে যাচ্ছি, না আমাকে এখন সত্যিই গভীর নজর রাখতে হবে? আজকের এই অভিজ্ঞতা তন্ময়ের মনে এক অজানা অতৃপ্তি বয়ে আনল, যেন পুরনো ভালোবাসার মাঝে হঠাৎ এক অনিশ্চয়তা ঢুকে গেছে। সে ভাবল, এবার কি সমাধানের সূত্রপাত ঘটবে, নাকি এই রহস্য আমার মনকে আরও বিভ্রান্ত করে রাখবে? অতএব এই পর্বে রাইমার প্রতিদিন শ্বশুর বাড়িতে যাওয়ার অনুরাগের মাঝে লুকিয়ে থাকা সেই সূক্ষ্ম বিস্ময় ও রহস্য তন্ময়ের অন্তরে প্রেমের স্নিগ্ধতা ও এক অজানা আতঙ্কের তরঙ্গ হিসেবে ছড়িয়ে পড়ল। সে আজ বুঝতে পারল, জীবনের ছোট ছোট মিলগুলো শুধুই প্রাকৃতিক ঘটনা নয়, কখনো এগুলোতে লুকিয়ে থাকে সূক্ষ্ম প্রতীক ও সংকেত, যা সবকিছুকে নতুন মাত্রা প্রদান করে। সেই লাল বেগুনি শাড়ির ছবি এখন শুধু এক পোশাকের চিত্র নয়, বরং একটি চিহ্ন যা তন্ময়ের জীবনে অজানা রহস্যের নতুন অধ্যায়ের সূচনা করেছিল। তন্ময়ের মনে এক গভীর প্রতিজ্ঞা গেঁথে গেল, আগামী দিনে আমি এই ঘটনা ও এই মিলগুলোকে পুনরায় খতিয়ে দেখব এবং সত্য উদ্ঘাটন করব। সে নিজেকে শান্ত করতে চেষ্টা করলেও সেই অজানা সন্দেহ তার ভাবনায় গভীর ছাপ রেখে গেল। এইভাবেই ঘটনা যখন পুনরাবৃত্ত হয়, তন্ময়ের অন্তরে সেই অদ্ভুত বিশ্বাস ও অস্বস্তির ঢেউ ছড়িয়ে পড়ে, যা আগামীকের অজানা রহস্য উদ্ঘাটনের পূর্বাভাস দেয়। তন্ময়ের মনে সন্দেহের মেঘ ক্রমশ ঘন হয়ে উঠছিল। প্রতিদিন রাইমার মায়ের বাড়িতে যাত্রা, যার পেছনে অজানা কিছু রহস্য লুকিয়ে থাকার স্বর প্রতিধ্বনিত হয়, তার অন্তরে প্রশ্ন তুলে দিচ্ছিল, এই আচরণের পেছনে কি কোনো গভীর রহস্য আছে? সে ভাবছিল, রাইমা এতদিন কি শুধুই তার মায়ের অসুস্থতার জন্যই সেই বাড়িতে যেত, নাকি অন্য কোনো অদৃশ্য প্ররোচনার কারণে সে এই যাত্রা অবিরত রাখছে? পরের দিন সকালের কুয়াশা ও ঢাকার ভোরের নরম আলো তার মনের আশঙ্কাকে আরও জোরালো করে তুলছিল। অফিসে যাওয়ার আগে প্রাতরোদের ছোট্ট রোদ ধীরে ধীরে ওঠার সাথে সাথে তন্ময় অনুভব করল, আজকের এই দিনটি তাকে কিছু বিশেষ করতে হবে। সে সিদ্ধান্ত নিল, আজকের দিনেই আমি রাইমার পিছু নেব এবং এই রহস্যের আসল সত্য উদ্ঘাটন করব। তন্ময় সরাসরি রাইমার ঘরের ফ্রন্ট পেইটে গেলেও অবিলম্বে প্রশ্ন তুলল, রাইমা, তুমি কি আজ আবার মায়ের বাড়িতে যাবে? তার কণ্ঠে ছিল একান্ত দৃঢ়তা, যা তার মনের অন্তর্নিহিত সন্দেহ প্রকাশের জন্য যথেষ্ট। রাইমা কিছুক্ষণের জন্য থমকে গেল, তার চোখে হালকা আশঙ্কা এবং বিভ্রান্তির ছাপ ছিল, কিন্তু তারপর সে চোখে চোখ রেখে অবশিষ্ট স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ, যেতে তো হবে। তোমার কোনো আপত্তি আছে? এমনকি তার কণ্ঠে একটা অনিশ্চয়তা লুকিয়ে হলেও তন্ময় তার উজ্জ্বল হাসি ও সরল আচরণে নিজেকে শান্ত করার চেষ্টা করল। অবশেষে সে বলল, ঠিক আছে, তবে আজকের এই যাত্রায় তুমি অবশ্যই আমার সাথে থাকবে। মনে মনে সে ঠিক করে নিল, আজকের দিনটি হবে নতুন কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করার অপরিহার্য ধাপ। অফিসের দিকে রওনা হওয়ার সময়
ঢাকার প্রাণকেন্দ্রের রাস্তাসমূহ যেন আলোর রঙে ভরে উঠছিল, আর তন্ময়ের মনের মাঝে একসাথে দুশ্চিন্তা ও প্রচণ্ড আগ্রহের সুর জাগে উঠল। বারংবার সে নিজেকে জিজ্ঞাসা করল, রাইমা কি আজ সত্যিই শুধুই মার অসুস্থতার কারণে যেতে চায়, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে? এমন ভাবনা তার মনের প্রতিটি কোণে এক অনিশ্চয়তা ও রহস্যর সুর মিশিয়ে দিচ্ছিল। অফিসে মন পুরোপুরি কাজে লাগছিল না। একদিকে ছিল ব্যবসার চাপ, অপরদিকে রাইমার উজ্জ্বল মুখের হাসি, কিন্তু সেই হাসির মাঝে হঠাৎ যেন এক অন্ধকার ছায়া মিশে গেল, যা তার সন্দেহকে আরো গভীর করল। সে ভাবছিল, মনে হয় আজকে আমি রাইমার পিছু নেব। অফিস থেকে বের হয়ে যাওয়ার আগে তন্ময় নিজেকে অজান্তে শপথ করল, আজকে আমি যে কোন অদ্ভুত মিল বা ঘটনা ধরেই ফেলব, আর এই রহস্যের আসল প্রমাণ উদ্ঘাটন করব। বিকেলের খাবারের পর দাপ্তরিক ব্যস্ততার মাঝে তন্ময় নিজের পরিকল্পনা নিয়ে গভীরভাবে চিন্তা করল। সে ভাবছিল, যদি রাইমা আজ আবার মায়ের বাড়িতে না যায়, তাহলে তার যাত্রা অন্য কোথাও হবে কি, কিংবা সে অন্য কারো সাথে দেখা করতে চায়। এই অনুপ্রেরণা তাকে নিশ্চিত করল যে পার্শ্ববর্তী কোনো দৃশ্য বা ঘটনার মিল দেখলে সে তা স্পষ্টভাবে প্রত্যক্ষ করে ফেলবে। অফিস থেকে ফেরার সময় ঢাকার ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোর সময় তন্ময়ের মনে নানা প্রশ্ন জাগতে থাকে। প্রতিটি মোড় আর আলোর ঝলক যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল, এখন তার জীবনের প্রতিটি মুহূর্ত আগের মতো সরল নয়। এইভাবে দিনের শুরুতেই তন্ময় নিজেকে উৎসর্গ করে দিল সেই অজানা রহস্য উদ্ঘাটনের কাজে। রাইমার প্রতি তার অবিচল ভালোবাসা, সন্তোষ এবং বিশ্বাস মিলেমিশে আজকের পরিকল্পনায় প্রবাহিত হল। সে বুঝতে পারল যে একদিন এই রহস্যের ছায়া তার জীবনের সত্যিকার প্রেক্ষাপট উদ্ঘাটিত করে দেবে, হয়তো তা সুখের, হয়তো তা বেদনার, কিন্তু অবশ্যই তা বাস্তবতার প্রতিবিম্ব। এই অজানা পথের সন্ধানে তন্ময় নিজেকে প্রস্তুত করতে লাগল। আজকের দিনটি তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে ধরা পড়বে, যেখানে সত্য ও মিথ্যার মাঝে কঠিন সংগ্রাম চলবে। সে জানে, সত্য উদ্ঘাটনের পথে যাওয়াটা সহজ নয়, তবে ভালোবাসা ও দায়িত্ববোধের সম্ভাবনায় প্রতিটি ঝুঁকি স্বীকার করার জন্য সে প্রস্তুত। বাড়ির দিকে রওনা হওয়ার সময় তন্ময়ের মনে এক অনিশ্চয়তা ও উত্তেজনা কাজ করছিল। সে বুঝতে পারল, আজকের দিনটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রাইমার সাথে তার সম্পর্কের মধ্যে যে অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে, তা ভাঙতে আজকের অভিযান এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। বাড়ির কাছে পৌঁছানোর পর তন্ময় রাইমার সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু তার মনে নানা প্রশ্নের তড়িৎ প্রবাহ চলছিল। সে ভাবছিল, আমি কিভাবে এই প্রশ্নগুলো তুলে ধরব? রাইমা কি সত্যিই আমাকে সবকিছু বলবে? তার ভালোবাসা ও সন্দেহের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব বিদ্যমান ছিল। অবশেষে যখন রাইমা বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন, তন্ময় তার দিকে নির্ভীক চোখে তাকিয়ে বলল, রাইমা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। রাইমার মুখে এক মুহূর্তের জন্য বিভ্রান্তির ছাপ পড়ল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করল, কি কথা তন্ময়? তন্ময় নিরলসভাবে বলল, আমি জানি তুমি মায়ের বাড়িতে যেতে হওয়ার জন্য উদ্বিগ্ন, কিন্তু আমি জানতে চাই এর পেছনে কি কিছু লুকিয়ে আছে। তার কণ্ঠে ছিল এক অপ্রতিরোধ্য উদ্বেগ যা লুকানো যায়নি। রাইমা কিছুক্ষণের জন্য চুপ হয়ে রইল, তারপর কমস্বরে বলল, তুমি কেন এমন ভাবছ? আমি তো শুধুই মায়ের জন্যই যাই। তবে তার কণ্ঠে স্পষ্ট ছিল কিছুটা অস্বস্তি, যা তন্ময়ের চোখে পড়ে গেল। আমি জানি, তবে আমার মনে হচ্ছে আমাদের মধ্যেই কিছু কথা বলা উচিত, তন্ময় বলল। আমি তোমার উপর বিশ্বাস রাখি, কিন্তু কিছু বিষয় আমাকে চিন্তিত করে তুলছে। অবশেষে রাইমা বলল, তন্ময়, আমি সত্যিই তোমাকে সবকিছু বলবো, তবে এখন সময়টা সঠিক নয়। আমি পরে সবকিছু জানাব। তন্ময়ের মনে এক অজানা স্পন্দন উঠল। সে বুঝতে পারল রাইমা কিছু লুকিয়ে রেখেছে, কিন্তু সে কি সত্যিই প্রস্তুত ছিল সেই সত্য জানার জন্য? এইভাবেই তন্ময়ের অজানা পথের সন্ধান শুরু হল। সে জানত আজকের দিনটি হবে তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা, যেখানে সত্য আর মিথ্যার মধ্যে একটি কঠিন সংগ্রাম চলবে। সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে ঢাকার আকাশে নরম কমলা ও বেগুনি রঙের মিশ্রণে এক লাগামহীন আলো ছড়িয়ে পড়ছিল। সেই মধুর সন্ধ্যায়
তন্ময় নিজেকে একগুচ্ছ অজানা ভাবনায় মগ্ন দেখতে পেল। ঠিক তখনই সে রাইমাকে নিয়ে গাড়িতে বসে যাত্রা শুরু করল। প্রতিদিনের ক্লান্তি ও কাজের চাপ সত্ত্বেও আজকের রাতের জন্য তার মনে ছিল এক অদ্ভুত সংকল্প, রাইমার আচরণের পেছনের সিক্রেট সত্য উদ্ঘাটন করা। গাড়ি চালানোর সময় ঢাকার ব্যস্ত রাস্তায় আলোছায়ার খেলা, উজ্জ্বল বিজ্ঞাপনের ঝলক এবং পথচারীদের সজীবতা দেখে তন্ময়ের মনে একসময় তারুণ্যের স্মৃতি জাগ্রত হল। তবে তার মনের ধ্বনি ছিল কিছুটা ভিন্ন। সে বারবার নিজেকে প্রশ্ন করছিল, রাইমা কি সত্যিই শ্বশুর বাড়িতে থাকছে নাকি অন্য কোথাও যাচ্ছে। শ্বশুর বাড়ি নামিয়ে দেওয়ার পর তন্ময় এক মুহূর্তের জন্য মনে করল, হতাশ মনে, আমি সঠিক পথে এসেছি, কিন্তু কিছুতেই তার মনের এক কোণে একটা সংকটের অনুভূতি ঢুকে গেল। সে হঠাৎই গাড়ির দোরগোড়ায় থেমে গেল এবং মাথায় সেই প্রশ্ন জমে উঠল, আমি কি ঠিকই দেখলাম? কিছুক্ষণের মধ্যেই যখন গাড়ি থেকে রাইমা বের হতে দেখা গেল, তন্ময়ের চোখে এক চমকপ্রদ দৃশ্য ফুটে উঠল। রাইমা, যিনি সাধারণত শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাবার সময় স্বভাববশত প্রস্তুতি দেখাতেন, আজ তাঁর পরনে ছিল এক ভিন্ন রঙের শাড়ি। সেই শাড়িটি এতটাই আলাদা ও নতুন, যেন পূর্বের রং থেকে একেবারে নতুন বা অচেনা কোনো রূপ ধারণ করেছে। আগের যে লাল বা বেগুনি ছোঁয়া ছিল, তা আজ অন্য রঙে রূপান্তরিত হয়ে গেছে। এই অনবদ্য পার্থক্য দেখে তন্ময়ের মনে এক তীব্র পাল বার্তা বাজে ওঠে। সে অবিলম্বে বুঝতে পারল, হয়তো আজকের রাতে রাইমা কোনো ভিন্ন উদ্দেশ্যে গমন করছে। দিন শেষে এমন আচরণ কিভাবে সম্ভব? এই প্রশ্নটি তার মনে জাগতে থাকল। রাইমার প্রতিবারের মার বাড়ির যাত্রার সাথে কি এক গোপন পরিকল্পনা চলছে? অপরিচিত অনুভূতির জানকারে তন্ময় দ্রুত গাড়ি চালিয়ে রাইমাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিল। গাড়িটি একটু একটু করে রাস্তায় গড়িয়ে চলতে চলতে সে লক্ষ্য করল, রাইমা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উৎসর্গভাবে চলে যাচ্ছে। প্রায় এক মুহূর্তের মধ্যে রাইমা একটি রিকশায় উঠে গেল। সেই দৃশ্যটি দেখে তন্ময়ের হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করল। সে ভাবতে লাগল, কেন আজ রাইমা রিকশায় উঠছে? কি তার শ্বশুর বাড়িতে যাওয়ার অভ্যাসে কোন পরিবর্তন এসেছে? রিকশাটি অল্প অল্প করে রাস্তায় মিশে যেতে থাকল। ঢাকার সন্ধ্যা যেন এক অনিশ্চয় নিস্তব্ধতায় রূপান্তরিত হচ্ছিল। আলোর ঝিলিক ও ছায়ার মিলবন্ধনে রাস্তাটি এক রহস্যময় আবহ তৈরি করছিল। তন্ময় নিজেকে সেই রিকশাটির পিছু ছুটতে পেল। সে বর্তমান পরিস্থিতির সমস্ত দিক খতিয়ে দেখতে চেয়েছিল। গাড়ির চালক তার গতি বাড়িয়ে দিল, আর তন্ময়ের মনে প্রতিধ্বনি হল, এই রহস্য উদ্ঘাটিত না হওয়া পর্যন্ত আমি থামব না। রিকশাটি অনুসরণ করতে করতে তন্ময়ের মনে ঘটনার বিষয়টি আরও জটিল ও ভীতিকর রূপ ধারণ করতে থাকল। প্রতিটি মোড়, প্রতিটি লাল নীল আলো এবং পথের ধারে দাঁড়িয়ে থাকা অজানা চিহ্নগুলো যেন তাকে বলছিল, তুমি যা দেখছ তা শুধুই ভাগ্যের খেলা নয়, এ তো কোনো পরিকল্পিত ঘটনা। অবশেষে গাড়িটি জনবহুল এক এলাকায় থেমে গেল, যেখানে ধীরে ধীরে জীবন আবার প্রবাহিত হতে শুরু করেছিল। তবে তন্ময়ের মন এখনো শূন্য আশঙ্কায় মোড়ানো ছিল। সে নিজেকে প্রশ্ন করতে থাকল, এই পরিস্থিতির মাঝে কি রাইমা আমাকে ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে, নাকি এটা কেবল একটা প্রজেক্ট বা অন্য কোনো কর্মকাণ্ডের অংশ? তন্ময়ের এই অনিশ্চয়তা তাকে আরও গভীর তদন্তের দিকে ঠেলে দিল। তার হৃদয়ে বয়ে চলা অজানা আবেগের স্রোত একদিকে রাইমার আচরণের রহস্য উদ্ঘাটনের জন্য প্রশ্ন তুলছিল, অপরদিকে তার জীবনের প্রতি, তার ভালোবাসার প্রতি একটু শঙ্কা সৃষ্টি করছিল। এইভাবেই ঢাকার সন্ধ্যার নিস্তব্ধতা ও রহস্যের মাঝে তন্ময়ের অনুসরণের যাত্রা শুরু হল। রাইমার সেই নতুন রঙের শাড়ির ছবি এবং রিকশায় ওঠার মুহূর্ত, নিঃসন্দেহে এইসব উপাদান মিলে সন্দেহের এক মোজাইক তৈরি করছিল, যা তন্ময়ের হৃদয় গভীরভাবে স্পর্শ করছিল। তন্ময় সিদ্ধান্ত নিল, এই সন্ধ্যা থেকেই আমি এই অজানা ঘটনা ও অনুভূতি বিস্তারিত খোঁজ করব। সত্য উদ্ঘাটনের দিন খুব বেশি দূরে নয়। এভাবেই সন্ধ্যা আড়ালে রাইমার অজানা যাত্রা এবং তন্ময়ের অনুসন্ধান শুরু হল, যা তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করল। সে জানত, এই রহস্যের পেছনে লুকিয়ে আছে কিছু বড় প্রশ্নের উত্তর, যা তার ভালোবাসা ও জীবনকে এক সম্পূর্ণ নতুন রূপ দিতে পারে। ঢাকার রাত্রির আভা শীতল বাতাসে মিশে গেলে
তখন তন্ময়ের চোখে এক দৃতা এসে উপস্থিত হল। সে ঠিক করেছিল আজকের এই রাতেই রহস্যের গভীরে উদ্ঘাটনের চেষ্টা করবে। রাইমার রিকশার দিকে তার নজর ধীরে ধীরে স্থির হল। ঢাকার অলিগলি পার হয়ে রিকশাটি অতিক্রম করে ধানমন্ডির এক পুরনো ছায়াময় ভবনের সামনে থমকে গেল। সেই ভবনের প্রাচীরের মেখেলা কালো ছায়া ও জমে থাকা ধুলা যেন অতীতের করুণ বচন করে বলছিল, এখানে কি এমন কিছু ঘটছে যা আজ পর্যন্ত অজানা ছিল। গাড়ির জানালা থেকে বাইরে তাকানোর সঙ্গে সঙ্গে তন্ময়ের চোখে এক অস্পষ্ট স্বপ্নের ছোঁয়া পড়ল। রাইমা যখন রিকশা থেকে নেমে চারপাশে দ্রুত চোখ বুলিয়ে চলতে লাগল, তখন তন্ময়ের হৃদয় এক অজানা ব্যথায় ধরফরল। সে ভাবতে লাগল, এখানে কেন এসেছে, কার সঙ্গে দেখা করবে। এই প্রশ্নগুলো তার মাথায় বুদবুদ করে উঠছিল, ঠিক যেন অচেনা মেঘগুলো খোলা আকাশে ঘনিয়ে এসে পূর্ণতা পাচ্ছে। তৎক্ষণাৎ তন্ময় সিদ্ধান্ত নিল এই অজানা কাহিনীর রহস্য উদ্ঘাটন করতে হবে। সে ধীরে ধীরে গাড়ি পার করে ভবনের দিকে এগোল। ভবনটির পুরনো প্রাচীর, ভাঙ্গা জানালা এবং নিস্তব্ধতার মাঝে জমে থাকা ধুলা যেন প্রাচীন গল্পের সুর প্রতিধ্বনিত করছিল। চারপাশে জনমানুষের প্রবাহ যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। সেই নিস্তব্ধ পরিবেশে সময় যেন স্থবির হয়ে গেল। তন্ময় ভবনটির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণের বিরতির পর কান পাতলা করে শুনতে লাগল। 2 তলার এক ঘরের সামনে থেকে মৃদু অস্পষ্ট শব্দ উঠতে লাগল। শব্দটা এত কোমল ছিল যে সে ভাবতে লাগল হয়তো রাস্তার কোনো দুর্যাগের কিংবা বিলের ব্যস্ততার মাঝে একরকমের সুর বহন করছে। কিন্তু এর পরই শব্দের মাঝে 2টি ভিন্ন কণ্ঠস্বর স্পষ্ট হয়ে উঠল। এক কণ্ঠ ছিল রাইমার মতো কোমল ও চিন্তাশীল, আর অপর কণ্ঠ ছিল অসীমের, যার ঠান্ডা ও নিরীহ সুর তার আগের সন্দেহকে আরও তীব্র করে তুলছিল। তন্ময়ের হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে এক ঝড়ের মতো চমকে উঠল। অসীম, এই শব্দটি যেন হিমশীতল বাতাস বইয়ে গেল তার কান ছুঁয়ে। এতদিন ধরে তন্ময় ভাবছিল যে রাইমার আচরণে কিছু একটা অভাব আছে এবং আজ সেই অভাবের পেছনে কেউ রয়েছেন। তার ধারণাগুলো যেন একসঙ্গে মিলিয়ে গেল। রাইমার সাথে জড়িয়ে থাকা ঘনিষ্ঠ সম্পর্কের মাঝে অসীমের উপস্থিতি যেন তার মনের গভীরে বেদনার তরঙ্গ যোগ করেছে। তন্ময়ের মাথায় হাজারো প্রশ্ন উঠতে থাকল। কেন রাইমা আজ এখানে এসেছে? কেন সে এই ভবনের ভিতরে প্রবেশ করল? অসীম, যার কণ্ঠে সেই অদ্ভুত ঠান্ডা ভাব ছিল, তিনি কি এখানে রাইমাকে দেখতে এসেছেন? প্রতিটি প্রশ্ন যেন তার অন্তরের অন্ধকারে এক আলোর শিখা জ্বালাচ্ছিল। সে অবিলম্বে পরবর্তী করণীয় ঠিক করতে গেল। ধীরে ধীরে তন্ময় ভবনের পুরনো দরজার কাছে এগোল। তার ধাপ ছিল সতর্ক ও মনোযোগী। দরজা ছুঁইতে ছুঁইতে সে কয়েক মুহূর্ত মুখ বন্ধ করে অপেক্ষা করল, যেন ভবনের ভিতর থেকে আসা সবকিছু শোনার প্রতীক্ষায়। সেই মুহূর্তে তার কান আবারও পাতলা হল। ভেতর থেকে আসা শব্দগুলো অস্পষ্ট হলেও স্পষ্টতার মাঝে 2টি কণ্ঠস্বর ফুটে উঠেছিল। তন্ময় নিজেকে জিজ্ঞাসা করল, এই 2 কণ্ঠস্বর কি একে অপরের বিপরীতে কাজ করছে, নাকি তাদের মধ্যে এক অজানা সমন্বয় বিদ্যমান? তার মনে এক অজানা উদ্বেগ, রাগ ও কৌতূহলের মিশ্রণ জাগ্রত হল। ঠিক সেই মুহূর্তে ভবনের আশপাশের নিস্তব্ধ পরিবেশ এমনই একটি স্বপ্নীল ছোঁয়া এনে দিল, যেন বলছিল, আজকের এই মুহূর্তের সত্য উদ্ঘাটনের জন্য তোমার সাহস ও ধৈর্য একত্রিত হতে চলেছে। সবশেষে তন্ময় গভীর শ্বাস নিয়ে দরজার সামনেই দাঁড়িয়ে গেল। তার চোখে অজানা রহস্যের ভাব ছিল, আর মন বলছিল, আজকের এই সন্ধ্যা থেকেই আমি এই গোপন চক্রান্তের আসল মুখোশ খুলে দেব। ধীরে ধীরে তন্ময় দরজার হাতলটি ধরল। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল, যেন সে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। দরজাটি ধীরে ধীরে খুলে গেল আর তন্ময় ভিতরে প্রবেশ করল। ভেতরের অন্ধকারের গভীরে তন্ময়ের মন যেন আগের থেকে আরও ডুবে যাচ্ছে। সে যখন ভবনের ভেতর থেকে আসা ফিসফিসের আওয়াজ শুনতে পেল, তখন তার হৃদয়ের মাঝে এক অজানা সুর জাগতে লাগল। বাতাসের নিঃশব্দ গর্জনে সেই কণ্ঠস্বর তার কাছে স্পষ্ট হয়ে উঠছিল। রাইমার কণ্ঠে ছিল এক অপ্রতিরোধ্য ভাঙা মাত্রা, যেন আকাশে ভারাক্রান্ত মেঘের মাঝে বিরল আলো বিচ্ছুরিত হচ্ছে। অসীম, আমায় আর পারবে না,
রাইমা যেন ভাঙে পড়ার মতো জোরে বলতে শুরু করল। তার কণ্ঠে কষ্ট ও বেদনার ছোঁয়া মিশে গিয়েছিল। তোমার চাপে এতদিন আমি কাজ করেছি, কিন্তু এখন সবকিছু যেন ভেঙে যেতে শুরু করেছে। আমার বিবেক দংশন করছে। তন্ময়কে আমি সত্যিই ভালোবাসি। এই কথাগুলো তন্ময়ের মনে একরকম বিদ্যুৎ ঝলকানি তুলল। তার মনে হল যেন তার মস্তিষ্কে এক তড়িৎ প্রবাহ ছড়িয়ে গেছে, প্রতিটি ঝাপসা স্পন্দনে তার বাস্তবতা ধসে পড়ছে। তার মাথা যেন এক মুহূর্তের জন্য ঘুরে গেল, যেন সে নিজেকে এক ভয়াবহ অন্ধকারের মধ্যে হারিয়ে ফেলেছে। ভেতরে কি চলছে? এই প্রশ্নটি তার অন্তরের গভীরে উঠে এল, প্রতিটি শব্দ যেন তার শ্বাসরুদ্ধকর চেতনাকে স্পর্শ করছে। ঠিক সেই মুহূর্তে ভবনের এক প্রান্ত থেকে অসীমের কণ্ঠস্বর ভেসে এল। তার গলায় ছিল যথেষ্ট উদ্বেগ, এক রুক্ষ ও নিস্তব্ধ স্বরে সে বলল, ভালোবাসলে কি? নিজের মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার ছিল না। আমার পরিকল্পনা ছাড়া কিভাবে টাকার ব্যবস্থা করতে? চুপ করে থাকো ও আমার কথা শোনো। তন্ময়কে পাগল প্রমাণ করতে আমাদের এই নাটক চালিয়ে যেতে হবে। এই শোনার সাথে সাথে তন্ময়ের অন্তরে প্রবল রাগের আগুন দাউদাউ করে জ্বলতে লাগল। তার হৃদয়ের গভীরে একদিকে রাইমার কষ্ট ও ব্যথা, অপরদিকে অসীমের নিষ্ঠুর কৌশলের প্রতি তীব্র প্রতিবাদ জাগতে লাগল। ধীরে ধীরে তন্ময়ের হাত ক্রমশ মুষ্ট হয়ে উঠল, যেন সে নিজেকে বাসন্তীর আগুনে পুড়ে যাচ্ছে। প্রতিটি অঙ্গ অশান্ত ছিল, আর মস্তিষ্কে এক কঠিন সিদ্ধান্ত নেয়ার প্রবাহ তীব্র হয়ে উঠল। এই মুহূর্তে তন্ময় নিজেকে প্রশ্ন করতে লাগল, এই চক্রজালে লিপ্ত হয়ে থাকা সত্য কি? তবুও সে জানত যে এই গোপন নাটকে কেবল অসীমই নয়, রাইমাও এক গভীর বিভ্রান্তিতে আটকা পড়েছে। রাইমার কণ্ঠে নিদারুণ বেদনা শোনা যাচ্ছিল, চোখে বিদ্যুৎ ঝলকানি ও নিঃশ্বাসশ্রম, যেন সে শুধু তন্ময়ের প্রতি ভালোবাসা বজায় রাখতে, তবে অন্য কিছু ভুলে গেছে। তন্ময়ের মনে একসময় ভারসাম্য হারিয়ে গেল। সে ঠিক করে নিল এই অবস্থা আর বহন করতে পারবে না। আজকের এই রাতে যথেষ্ট আরাম নেই। সে ভাবল, আমি সরাসরি সামনে এসে যা চলছে তা জানতে চাই। তার মনে এক অদৃশ্য শক্তি ও সাহসের ছোঁয়া জাগ্রত হল। এবার সে সিদ্ধান্ত নিল সরাসরি মুখোমুখি হবে। পুরো পরিস্থিতির রহস্য উদ্ঘাটন করতে সে প্রতিজ্ঞা করল, এই নাটকের আসল মুখোশ খুলে দিতে সে নিজেই প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে আনবে। মনের মাঝে তন্ময়ের রাগ ও কঠোর প্রতিজ্ঞা মিলতে শুরু করল। প্রতিটি স্পন্দনে সে নিজেকে বলল, আমি আর চুপ থাকব না। সত্য উদ্ঘাটন করতেই হবে, যদিও তা আমার জীবনের সবকিছু বদলে দিতে পারে। এই সংঘর্ষের মাঝে রাইমার কান্নার প্রতিধ্বনি, অসীমের নির্দিষ্ট ও শীতল বক্তব্য, আর তন্ময়ের নীরব প্রত্যয়ের মধ্যে এক অন্তরঙ্গ সংঘাত শুরু হয়ে গেল। তার হৃদয়ের গভীরে দ্বন্দ্বের আগুন জ্বলে উঠল। একদিকে ছিল প্রেমের গভীরতা, অপরদিকে নিজের আত্মসম্মান রক্ষার আকাঙ্ক্ষা। তন্ময় হঠাৎ করে নিজের জীবনের সমস্ত মুহূর্ত স্মরণ করল, সেই মিষ্ট হাসি, উজ্জ্বল চোখ, আর রাইমার প্রতি অগাধ ভালোবাসা। কিন্তু একই সাথে সে মনে করল এই নাটকে কিছু ভুল হচ্ছে। এই ভাবনায় তন্ময় সাহস করে নিজের প্রতিজ্ঞাকে আরেকবার জোরালো করে তুললেন। ঠিক করে নিল, আজকের এই সাহসিকতার মাধ্যমে আমি বুঝে উঠব এই চক্রজালের পেছনে আসলে কি চলছে। সে জানত, শুধু সত্য উদ্ঘাটনে তাঁর জীবনের জটিল ধারা স্পষ্ট হবে। এইভাবেই ভবনের নীরব পরিবেশ, রাইমার ভাঙনের কণ্ঠ ও অসীমের কঠোর কথোপকথনের মাঝে তন্ময়ের সিদ্ধান্ত ও রাগ মিলে এক অনবিচ্ছিন্ন প্রতিজ্ঞা রচনা করল, আর আজ আমি এই নাট্যচক্র ছাড়ব না। এভাবেই চক্রজালের মধ্যে তন্ময়ের মুখোমুখি হওয়ার প্রেরণা জাগ্রত হল। সে ঠিক করল, সরাসরি সামনে এসে যা চলছে তা নিজে দেখা এবং সত্য উদ্ঘাটন করা হবে। রাতের নিস্তব্ধতায় ঢাকার সেই পুরনো ভবনের প্রতিচ্ছবি যেন এক এমোর আবহ তৈরি করছিল। তখন তন্ময়ের অন্তরে চরম উত্তেজনা ও প্রতিশ্রুতি জাগ্রত হয়েছিল। সে বারংবার ভাবছিল, আজকের এই মুহূর্তই আসবে যখন সব গোপন কথা মুখোমুখি খুলে পড়বে। এক নির্ধারিত মুহূর্তে তন্ময় হাতে দরজায় জোরে ধাক্কা দিল। সেই ধাক্কার শব্দ যেন ঘরের ভেতর প্রতিধ্বনিত হল, আর রাইমা ও অসীম একসঙ্গে চমকে উঠল। তন্ময়ের চোখে ছিল ধোঁয়াশা, কিন্তু তার মুখে দৃঢ়তা,
এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল। দরজা খুলতেই তন্ময় দ্রুত ঘরের ভেতরে ঢুকে গেল, যেন সে আর অপেক্ষা করতে চায়নি। ঘরের অন্ধকারে, যেখানে এখনো অল্প আলো ফোটে, রাইমা আগের মতোই মোকাবিলায় প্রস্তুত ছিল না। সে মাথা নেমে বেড়াচ্ছিল, চোখে ভয়ের ঝিলিক স্পষ্ট ছিল। তার মুখের রূপ, যা স্বাভাবিকভাবে শান্ত ও উজ্জ্বল ছিল, আজ যেন একবারে মুছে গেছে। তার কণ্ঠ, যা তার অন্তরের প্রতিফলন ছিল, পুরোপুরি আটকে গেল, যেন অজানার বার্তা শোনার জন্য সে নিজেকে প্রস্তুত করতে পারেনি। অপরদিকে অসীম, যার মুখে সর্বদা এক নির্মম ঠান্ডা হাসি বিরাজ করত, আজ হঠাৎ থমকে দাঁড়াল। তার চোখে এক অদ্ভুত শান্ততা থাকলেও সে শান্ততা যেন অদৃশ্য হুমকির ছোঁয়া বহন করছিল। ঘরের ভিতরে বাতাস যেন ভারাক্রান্ত হয়ে উঠেছিল, আর তন্ময়ের প্রতিটি শব্দ এবার স্পষ্টতা ও ঝকঝকে দৃঢ়তায় ভরে উঠল। তন্ময় ঠান্ডা কিন্তু দৃঢ় স্বরে বলল, সবকিছু শুনে ফেলেছি, এবার সত্যি কথা বলো। এতদিন ধরে কি খেলা চালিয়ে যাচ্ছ? তার কণ্ঠে ছিল রাগ, হতাশা আর এক গভীর বেদনা, যা এতদিনের সন্দেহ ও ব্যথার স্তূপে মিলেমিশে গিয়েছিল। এই কথার প্রভাবে ঘরের সবকিছু যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। রাইমা ভয়ে চুপ হয়ে গেল, তার চোখে ভয়ের প্রতিচ্ছবি আর মুখে ফ্যাকাশে ভাব। সে সহজে কোনো উত্তর দিতে পারল না, যেন তার অন্তরে জমে থাকা কষ্ট ও অনিশ্চয়তার সুর প্রতিটি স্নায়ুকে শক্ত করে ধরেছে। কিছুক্ষণের নীরবতায় অসীম এক ধরনের ঠান্ডা হাসি সহকারে বলল, তোমার এই সন্দেহ তো তমাম। তুমি তো সব শুনেছ। তার কণ্ঠে ছিল এক নির্মম নির্যাতনের ছোঁয়া, যেন থাপ্পড়ের আঘাতের পরও সেই অদ্ভুত শান্তি আসে। হ্যাঁ, এটা একটা পরিকল্পনা। তোমার সুখের জীবন ধ্বংস করাই ছিল আমার লক্ষ্য। এই শব্দগুলো ঘরের প্রতিটি কোণে ভয়াবহতা ছড়িয়ে দিল। অসীমের কথায় ছিল এক নির্দয়তা ও শীতলতা, যা তন্ময়ের বিরক্তি ও রাগকে আরও তীব্র করে তুলল। তন্ময়ের অন্তরের গভীরতায় রাগের আগুন ফুটে উঠল। সে এক পা এগিয়ে দাঁড়াল, অসীমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, যেন তার প্রতিটি শব্দের ভার তুলে দিতে চায়। তার চোখে ছিল প্রতিজ্ঞা, আজকের এই সংঘর্ষে সমস্ত বিভ্রান্তি ও মিথ্যার পর্দা ভাঙবে আর সত্য উদ্ঘাটন হবে। তোমার পরিকল্পনা? তন্ময় বলল, তার কণ্ঠে একটি কঠিন স্বকীয়তা ফুটে উঠল। তুমি কি ভাবেছ যে আমার জীবনের সুখকে তুমি এভাবেই বিনষ্ট করে দিতে পারবে? আমি যা ভালোবাসি তা আমি যত্ন সহকারে রক্ষা করব, আর তোমার এই নির্মম ইচ্ছাকে আমি চিরতরে অস্বীকার করব। এই কথাগুলো বলার সাথে সাথে তন্ময়ের চোখে এক নতুন শক্তির ছোঁয়া জাগ্রত হল। সে জানত এই মুহূর্তে তার সিদ্ধান্তই সবকিছু বদলে দিতে পারে। ঘরের পরিবেশে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। রাইমা, যিনি এতদিন অসীমের পরিকল্পনার শিকার ছিলেন, এখন তাঁর চোখে এক নতুন আশা দেখা দিল। সে বুঝতে পারল, তন্ময়ের সাহসী পদক্ষেপ হয়তো তাদের মুক্তির পথ দেখাবে। অসীম, যিনি সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন, এখন তার ঠান্ডা হাসি কিছুটা ম্লান হয়ে গেল। তন্ময়ের দৃঢ়তা ও রাইমার নবজাগ্রত আশা অসীমকে এক মুহূর্তের জন্য অস্বস্তিতে ফেলল। অসীম জিজ্ঞেস করল, তুমি কি ভাবছ তন্ময়? তুমি কি সত্যিই মনে করো তুমি আমাকে হারাতে পারবে? আমি তোমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি, আর তোমার এই সাহসী কথাগুলো কিছুই নয়। তন্ময় বিনা দ্বিধায় বলল, তুমি যতই চেষ্টা করো, আমি আমার ভালোবাসা ও আত্মসম্মান রক্ষা করব। আজকের পর থেকে আর কোনো মিথ্যা আর কোনো নাটক চলবে না। আমি সত্যকে উদ্ঘাটন করব। এই কথাগুলো বলার সাথে সাথেই তন্ময়ের চোখে এক নতুন শক্তি জেগে উঠল। সে জানত এই মুহূর্তে তার সিদ্ধান্তই সবকিছু বদলে দিতে পারে। রাইমা তার পাশে দাঁড়িয়ে তন্ময়ের সাহসের প্রতি সমর্থন জানাল, আমরা একসাথে এই পরিস্থিতির মোকাবিলা করব। তুমি আর একা নও তন্ময়, এম উইথ ইউ। তন্ময় ও রাইমা একসঙ্গে অসীমের দিকে তাকাল। তাদের চোখে এক নতুন আশার দীপ্তি ছিল, আর অসীমের মুখে এক অদ্ভুত আতঙ্ক ফুটে উঠল। এভাবেই মুখোমুখি সংঘর্ষের এই মুহূর্তে তন্ময় ও রাইমার সাহস অসীমের নির্মম পরিকল্পনাকে চ্যালেঞ্জ জানাল। তারা জানত সত্যের পথে তাদের যাত্রা শুরু হয়েছে, আর এখন ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই। অসীমের ঠান্ডা স্বীকারোক্তি তন্ময়ের রক্তে যেন আগুন ধরিয়ে দিল।
তার মুষ্টি আরও শক্ত হয়ে উঠল, কিন্তু সে নিজেকে শ্বাস ধরে সংযত করল। জানে এই মুহূর্তে রাগে বুদ্ধি হারালে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। তাই তন্ময় দৃঢ়ভাবে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রতিশোধের পথ বেছে নিতে হলে ধৈর্যই তার সবচেয়ে বড় অস্ত্র। গভীর শ্বাস নিয়ে তন্ময় বলল, তোমার এত হিম্মত অসীম। আমার জীবন ধ্বংস করার চেষ্টা করেছ। তোমার শয়তানি চক্রান্তের জন্যই আমি এতদিন বিভ্রান্ত হয়েছিলাম। তুমি কি ভেবেছিলে আমি কখনো জানতে পারবো না? তার গলার প্রতিটি শব্দে রাগ ও হতাশা মিশে যাচ্ছিল, যেন প্রতিটি কথায় তার জীবনের ব্যথা সংকুচিত হয়ে উঠছে। অসীম ঠান্ডা হাসি সহকারে বলল, তোমার মতো মানুষকে বোকা বানানো খুব সহজ তন্ময়। তুমি বুঝতেই পারোনি যে আমি ধীরে ধীরে তোমার চারপাশে এই চক্রজাল বুনে ফেলেছি। তোমার ভালোবাসা, তোমার দুর্বলতা, সেটাই কাজে লাগিয়েছি। তার কণ্ঠে ছিল এক নির্মম আত্মবিশ্বাস, যা তন্ময়ের রাগকে আরও তাড়িত করে তুলল। কিছুক্ষণের মধ্যে রাইমা হঠাৎ কেঁদে উঠলেন। তার কান্নার শব্দ ঘরের নিস্তব্ধতাকে ভেঙে দিল। তন্ময়, বিশ্বাস করো, আমি বাধ্য হয়েছিলাম। আমার মায়ের জীবন বাঁচানোর জন্য কোনো উপায় ছিল না। অসীম তার শক্তি আর অর্থ ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেইল করছিল। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি কখনো তোমার প্রতি আমার ভালোবাসা হারাইনি। তন্ময় রাইমার দিকে তাকাল। তার চোখে গভীর হতাশা ও বিষাদ। আরেক প্রশ্ন জাগ্রত হল, তুমি কেন আমাকে এ বিষয়ে কিছু বলনি? আমি কি তোমাকে সাহায্য করতে পারতাম না? তুমি কি মনে করেছিলে আমি তোমার পাশে দাঁড়াব না? এই প্রশ্নের প্রতিধ্বনি তন্ময়ের কণ্ঠে ছিল, যা রাইমার হৃদয়ের গভীরে আরও ভারাক্রান্ততা যোগ করল। রাইমা মাথা নিচু করে বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তন্ময়। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুল বুঝবে, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার এই ভুলগুলো আমাদের জীবনে কতটা বিষ ঢেলে দিয়েছে। আমি সত্যিই দুঃখিত। তন্ময়ের মনে এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হল। একদিকে ছিল রাইমার প্রতি তার অগাধ ভালোবাসা, আর অন্যদিকে ছিল বিশ্বাসঘাতকতার তীব্র আঘাত। সে জানত এই মুহূর্তে তাকে শক্ত থাকতে হবে, তার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই রাগই তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তন্ময় একটু সময় নিয়ে তারপর অসীমের দিকে বলল, তুমি কি ভেবেছিলে যে আমি তোমার এই চক্রান্তের শিকার হয়ে চুপ করে থাকব? তুমি ভুল করেছ। আমি তোমার প্রতিটি পদক্ষেপের জবাব দেব। তুমি আমার জীবনে যে বিষ ঢেলে দিয়েছ, তার প্রতিটি বিন্দুর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। অসীমের মুখে সেই ঠান্ডা হাসিটা এখনো ছিল। তুমি যা খুশি করো তন্ময়, তবে মনে রেখো আমি যা করেছি তা তোমার দুর্বলতার কারণেই সম্ভব হয়েছিল। তুমি যদি এতটা সরল না হতে, তবে আমি কখনো সফল হতাম না। তন্ময়ের রাগ আরও বেড়ে গেল, কিন্তু সে জানত এই মুহূর্তে শান্ত থাকা অপরিহার্য। সে নিজেকে প্রতিজ্ঞা করল, আমি এই চক্রান্তের প্রতিটি ধাপ উদ্ঘাটন করব এবং অসীমকে তার কৃতকর্মের জন্য শাস্তি দিব। রাইমার দিকে তাকিয়ে সে বলল, তুমি যদি সত্যি অনুতপ্ত হও, তাহলে আমাকে সাহায্য করো। আমরা একসঙ্গে এই চক্রান্তের পর্দা ফাঁস করব। রাইমা চোখ মুছে সূক্ষ্ম কণ্ঠে বলল, আমি তোমার পাশে আছি তন্ময়। আমি যা করেছি তার জন্য আমি অনুদিত। আমি তোমার আস্থা ফিরে পেতে চাই। রাত্রি নিস্তব্ধ ছিল, কিন্তু তন্ময়ের মনে দিনের আলো জাগ্রত হয়ে উঠেছিল। এতদিন ধরে চলা এই অন্যায় ও ষড়যন্ত্র এখন আর সে নীরবে থাকবে না। তন্ময়ের হৃদয়ে এক চরম প্রতিজ্ঞা জাগ্রত হল, আমি আর এই অন্যায়ের শাস্তি সইতে থাকব না। এবার এই ষড়যন্ত্রের পরিণতি হবে। এই দৃঢ়সংকল্প নিয়ে তন্ময় সিদ্ধান্ত নিল যে সে সরাসরি পুলিশের কাছে যাবে। ঢাকার রাস্তায় গভীর অন্ধকারের মাঝে, যেখানে শহরের ঝলমলে বাতাসে এক অদ্ভুত উত্তেজনা মিলেমিশেছিল, তন্ময় নিজের গাড়ি পার করে স্থির হল। তার হৃদয় অটল ছিল, যেন প্রতিটি শ্বাসে সত্য উদ্ঘাটনের আগুন জ্বলে উঠছে। সে ক্ষান্ত প্রতিজ্ঞার শব্দে বলল, আমি আর এই অন্যায়ের শাস্তি নির্বেশ সইব না। এবার এই ষড়যন্ত্রের পরিণতি হবে। তার কণ্ঠে ছিল এক নির্মমতা ও বেদনায় জ্বলন্ত স্পষ্টতা, যা বাস্তবতার বিরুদ্ধে তার প্রতিরোধের ঠান্ডা বাধাকে তুলে ধরছিল। কিন্তু অসীম, যিনি বহুদিন ধরে নিস্তব্ধভাবে নিজের নীলমণি পরিকল্পনা চালিয়ে যাচ্ছিলেন,
সহজেই থমকে যাওয়ার মানুষ ছিলেন না। অসীমের মুখে এক শীতল হাসি ফুটে উঠল, যেন সে পূর্ব থেকেই জানত যে তন্ময় কি করতে চলেছেন। তুমি যদি পুলিশে যাও, তবে তোমার রাইমার নামও সামনে আসবে। সমাজে তোমার পরিবারের সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। প্রস্তুত তো? তীক্ষ্ণ স্বরে অসীম বলল, যেন সে অপরাধের বাস্তবতা ও তার পরিণতির ভয় দেখিয়ে দিতে চেয়েছিল। তন্ময় জানত এই মুহূর্তে তাকে অবশ্যই কৌশলী হতে হবে। সে বুঝতে পারছিল, যদি রাইমার নাম অভিযোগে না আসে, তবে তার প্রতিশোধ আরও সুসংগতভাবে পরিচালিত হবে। অতএব তন্ময় শীতল মনে পুলিশের থানায় প্রবেশ করল। থানার শীতল কক্ষের মধ্যে বসে সে বিস্তারিতভাবে অভিযোগের খসড়া লিখতে শুরু করল, প্রতিটি ঘটনার, প্রতিটি কথার শব্দকে যথাযথভাবে সাজিয়ে তার পরিকল্পনার প্রতীক হিসেবে তুলে ধরল। তবে সে রাইমার নাম কখনোই উল্লেখ করল না। অভিযোগ ছিল শুধুমাত্র অসীমের বিরুদ্ধেই। কারণ তন্ময় জানত রাইমাকে সে কখনো দোষারোপ করতে চাইত না। তার প্রতি ছিল গভীর ভালোবাসা, আর সে বিশ্বাস করত যে রাইমা ভুলবশত এই নাটকে ফাঁদে পড়েছিল। থানার কর্মকর্তারা তন্ময়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে শুরু করলেন। প্রতিটি বিবরণ, প্রতিটি ক্ষুদে তথ্য ধীরে ধীরে অসীমের শয়তানি পরিকল্পনাকে সামনে আনতে লাগল। পুলিশ তদন্ত শুরু করল। প্রাথমিক পর্যায়ে তন্ময়ের প্রদান করা তথ্যগুলো যাচাই করতে শুরু করল পুলিশ। সময় কেটে গেল। তদন্তের ধাপ এগোতে শুরু করল এবং ধীরে ধীরে অসীমের চালাকি ও প্রচেষ্টা প্রকাশ পেতে লাগল। সে যা করে ফেলেছিল তার নিদর্শন ও সাক্ষ্যগুলো গোপনে সংগ্রহ হতে থাকল। পুলিশের রিপোর্টে অসীমের বিভিন্ন কৌশল, তার অর্থের অপব্যবহার এবং রাইমাকে ব্ল্যাকমেইল করার সব প্রমাণ ধীরে ধীরে উন্মোচিত হতে লাগল। তন্ময় আবেগমাখা চোখে বুঝতে পারল যে এই রিপোর্ট তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে উঠবে। পুলিশ অসীমের দুর্বলতা ও অসৎ কার্যক্রমের প্রমাণ একত্র করে এই চক্রজালের সকল ধারা সামনে আনতে শুরু করল। আন্দোলনের মাঝেই তন্ময়ের হৃদয়ে এক শীতল সান্ত্বনা ধারালো। সে বুঝতে পারল যে সত্যের রক্ষক হিসেবে তার এই পদক্ষেপ শুধুই রাইমাকে নয়, নিজের আত্মসম্মানকেও রক্ষা করছে। তার জীবনের এই অন্যায়ের চক্র শেষ করতে আসলে পুলিশের কঠিন পদক্ষেপের প্রয়োজন ছিল। পরিশেষে অসীমের বিরুদ্ধে মামলা চলতে থাকল। পুলিশ হাতে তুলে দেওয়া প্রমাণসমূহ তার সমস্ত অপরাধের পরিসর ধীরে ধীরে সমাজের চোখের সামনে এনে দিল। অসীমের অপমানকর কর্মকাণ্ড ও নিষ্ঠুর পরিকল্পনা অবশেষে প্রকাশ পেল। আদালতে অসীমকে তার অপরাধের জন্য শাস্তি ঘোষণা করা হল। এইভাবে তন্ময়ের সাহসিকতা ও সততার প্রতিফলন ঘটল। সে সত্যের রক্ষক হিসেবে উঠে এল এবং তার কঠিন সিদ্ধান্ত ও বুদ্ধিমান পদক্ষেপের মাধ্যমে অসীমের শয়তানি চক্রান্তের সমাপ্তি ঘটাল। এই ঘটনার পর তন্ময়ের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। সে আর অবিচল সন্দেহ ও দুর্ভাবনার মাঝে বাঁধা থাকল না, বরং সে জানত যে সত্য উদ্ঘাটনের জন্য সবসময় সাহসী হতে হয়। এই প্রতিশোধের চালচিত্র, যা এক সময়ের আনন্দময় ভালোবাসা ও বিশ্বাসকে টুথে ছিনিয়ে নিয়েছিল, ধীরে ধীরে সমাজের ন্যায় বিচারের মাঝে প্রতিফলিত হতে শুরু করে। তন্ময় বুঝতে পারল যে সত্যের পথে চলতে গেলে অনেক বাধা আসবে, কিন্তু সে আর পিছনে ফিরে যাবে না। তার হৃদয়ে ছিল এক নতুন শক্তি, যা তাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। রাইমার প্রতি তার ভালোবাসা আরও গভীর হয়ে উঠেছিল, আর সে জানত যে তাদের সম্পর্কের ভিত্তি এখন সত্যের ওপর দাঁড়িয়ে আছে। অসীমের বিরুদ্ধে মামলা চলাকালীন তন্ময় ও রাইমা একসঙ্গে থেকে সকল বাধাকে অতিক্রম করলেন। তারা একে অপরকে সমর্থন করলেন এবং তাদের মধ্যে একটি নতুন সম্পর্কের সূচনা হল। তারা জানতেন এই যাত্রা সহজ হবে না, কিন্তু একসঙ্গে সবকিছু মোকাবিলা করার সংকল্প নিয়ে এগিয়ে গেলেন। অবশেষে আদালতে অসীমের বিরুদ্ধে রায় ঘোষণা করা হল। তার অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হল এবং তন্ময় ও রাইমা উপলব্ধি করলেন যে সত্যের জয় হয়েছে। তারা একে অপরকে দেখে হেসে উঠলেন। তাদের চোখে ছিল এক নতুন আশার দীপ্তি। এইভাবে তন্ময়ের জীবনে সত্যের রক্ষক হিসেবে একটি নতুন অধ্যায় শুরু হল। সে জানত জীবনের প্রত্যেক পদক্ষেপে সত্যের পথে চলতে হবে, আর এই সত্যই তাকে শক্তিশালী করবে। এবং এই ঘটনার পর তন্ময় ও রাইমার সম্পর্ক নতুন করে গড়ে উঠল, যেখানে বিশ্বাস,
ভালোবাসা এবং সত্যের ভিত্তিতে তাদের জীবন নতুন করে সাজানো হলো। ঘটনাবলীর ঝড় ওঠার পর তন্ময় ও রাইমার মধ্যে একটি গভীর বিভাজন গড়ে উঠেছিল। তন্ময় দিন দিন অনুভব করছিলেন তার হৃদয়ে এক গভীর ক্ষয়ক্ষতি ঘটে গেছে, এমন ক্ষত যা এতদিনের বিশ্বাস ও ভালোবাসার ওপর আঘাতের প্রমাণ চেপে দিয়েছে। তবে রাইমার মধ্যে ছিল এক নতুন অভিব্যক্তি, অনুশোচনা, দুঃখ এবং এক অদম্য পরিবর্তনের বাসনা। এক নিস্তব্ধ সন্ধ্যায় যখন বাতাসে শীতলতার ছোঁয়া ভেসে এসেছিল আর জানালার বাইরে ঢাকার বর্ণাঢ্য আলো ঝলমল করছিল, রাইমা ধীরে ধীরে তন্ময়ের সামনে হাজির হলেন। তার চোখে আগের চেয়ে এক অন্যরকম কোমলতা, যেন তিনি জানতেন এই মুহূর্তে তার উদাসীন অংশকে সঠিকভাবে প্রকাশ করতে হবে। তন্ময়, রাইমা কাঁদতে কাঁদতে বললেন, তার কণ্ঠে ছিল আন্তরিক অনুশোচনার স্পর্শ, আমি জানি আমার ভুলগুলো তোমার আস্থাকে আঘাত করেছে। আমার মাধ্যমে তোমার জীবনে অনাবশ্যক বিভ্রান্তি আর ব্যথা জন্মেছে, যার জন্য আমি অনন্ত অনুতপ্ত। কিন্তু আমি চাই তুমি আমাকে আরেকবার সুযোগ দাও। আমি তোমাকে নতুন করে প্রমাণ করতে চাই আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না। তন্ময়ের চোখে হতাশা ও বিষাদ ফুটে উঠল। কিছুক্ষণের জন্য তিনি চুপ হয়ে গেলেন, যেন রাইমার শব্দ ও তার অন্তরের দুঃখ মৃদু করে তার মনের গভীরে প্রবেশ করছে। সেই নীরব মুহূর্তে তন্ময়ের মনে হঠাৎ এক অসহনীয় বেদনা জেগে উঠল, যেমন পুরনো ক্ষত এখনো চিরায়ত আঘাত দেয়। শেষ পর্যন্ত তন্ময় নিজের অন্তরে এক শীতল স্পষ্টতা খুঁজে পেলেন, যা হয়তো রাইমার প্রতি তার ভালোবাসাকে আবার ফুটিয়ে তোলার সহায়ক হবে। গভীর শ্বাস নিয়ে তিনি বললেন, তুমি যদি সত্যি অনুতপ্ত হও এবং চাই যে আমি তোমাকে পুনরায় বিশ্বাস করি, তবে সময়ের সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করব। তবে এই আঘাতগুলোর দাগ মুছতে যথেষ্ট সময় লাগবে, যতটা পদ্ধতিগতভাবে আমাদের হৃদয়ের প্রতিটি স্মৃতি, ভালোবাসা, আস্থা ধীরে ধীরে পুনর্গঠিত হবে। তন্ময়ের এই কথা রইল রাইমার হৃদয়ে এক অদম্য আশার সঞ্চার। তিনি জানতেন নিজের ভুলের জন্য পরিবার ও জীবনের ওপর যে আঘাত হয়েছে তা সহজে মুছে যাওয়া যাবে না, তবে যদি আন্তরিকতা থেকে এক নতুন সূচনা হয়, তাহলে ধীরে ধীরে সব ক্ষত পূরণ হতে পারে। ঘরের পরিবেশে যেন এক নতুন সূর্যের আলো ফুটতে শুরু করল। অতীতের সমস্ত বিবাদের মাঝে তন্ময় বুঝতে লাগলেন যে ভালোবাসাকে পুনরুদ্ধার করতে হলে সবচেয়ে আগে নিজেদের ক্ষমা করতে হবে। সেই মুহূর্তে রাইমার স্বচ্ছ অনুশোচনার ও নীরবতার সুর তাঁর হৃদয়ের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল, এবং তিনি উপলব্ধি করলেন ভালোবাসা শুধুমাত্র সুখের সময়ই নয়, বরং দুঃখ ও ব্যথার মধ্যেও সাথে থাকে। ধীরে ধীরে তন্ময় নিজের অন্তরের দুর্বল মুহূর্তগুলো স্মরণ করে বললেন, রাইমা, জীবনের এই পাথে যাত্রায় আমরা দুজনেই ভুলে যাই, কিছু মুহূর্তে আমরা অসন্তুষ্ট হয়ে যাই, কখনো কখনো একে অপরের প্রতি অবিচল বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু আজ আমি তোমার দিকে তাকিয়ে বলতে চাই, তুমি যদি সত্যিই অনুতপ্ত হয়ে থাকো, তাহলে ধীরে ধীরে আমরা এই ভুলের দাগগুলো মুছতে পারি। রাইমা চোখে জল এনে ধীরে স্নিগ্ধ কণ্ঠে উত্তর দিলেন, আমি অবশ্যই তোমার পাশে থাক তন্ময়। তুমি যা বলবে আমি তা মেনে চলতে প্রস্তুত। আমার হৃদয় ছুঁয়ে গেছে এই যন্ত্রণা, এবং আমি চাই আমরা নতুন করে শুরু করি, প্রতিটি ক্ষত সারাতে, প্রতিটি ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে। এই কথাগুলো যেন পুনর্দ্বার ও পুনর্গঠনের এক দীপ্ত প্রতিশ্রুতি হয়ে উঠেছিল। এখন তন্ময় নিশ্চিত হয়ে উঠলেন, যদি তাদের ভালোবাসা সত্য ও নির্ভীক থাকে, তবে সময় আস্তে আস্তে সেই আঘাতগুলোকে মুছে ফেলা সম্ভবে। ঘরের মাঝে এক নিস্তব্ধ দ্বন্দ্ব ও সমঝোতার মুহূর্ত সৃষ্টি হল। হালকা আলো পড়তে লাগল, প্রতিটি শব্দ যেন তাদের ভবিষ্যতের জন্য এক নতুন সোপান তৈরি করতে চাইছে। এইভাবেই সম্পর্কের পুনর্গঠন শুধুমাত্র একত্রিত হওয়ার প্রক্রিয়া নয়, বরং এটাই ছিল নিজেকে আবার খুঁজে পাওয়ার, অতীতের অন্ধকার কাটিয়ে ওঠার এবং নতুন দিনের প্রতিশ্রুতি প্রতিষ্ঠার এক পথ। তন্ময় এখন জানতেন, যদি তাদের ভালোবাসা সত্য ও নির্ভীক থাকে, তবে সময় আস্তে আস্তে সেই আঘাতগুলোর দাগ কেটে যাবে। সময়ের স্রোতে অবশেষে হালকা আলো ফিরে আসতে শুরু করে, যেমন রাতের অন্ধকার পর ভোরের প্রথম আলোর উজ্জ্বলতায় বদলে যায়। তন্ময় এবং রাইমা, যারা এত সংঘর্ষ ও কষ্টের মধ্য দিয়ে অতীতের হাসিকান্না,
বিভেদ বিচ্ছিন্নতার গল্প পেরিয়ে এক নতুন অধ্যায়ের মুখোমুখি হচ্ছিল। তাদের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়া এক দুর্বিনীত তবে আশাবাদী যাত্রাপথে রূপ নিতে শুরু করল। অতীতের অন্ধকারে এখনো ছিল বিশ্বাসঘাতকতার দাগ, রাইমার ভুল ও বিভ্রান্তিতে ভেজা স্মৃতি এবং অসীমের নির্মম পরিকল্পনার ছায়া। তবুও এই সব কিছুর মাঝে পরস্পরের প্রতি ভালোবাসা ও আন্তরিক অনুশোচনার মৃদু সুর ধীরে ধীরে ফুটে উঠতে লাগল। তন্ময়, যিনি একসময় অসীমের নিষ্ঠুরতা ও মিথ্যার শিকার হয়ে হতাশার মধ্যে ডুবে গিয়েছিলেন, এখন বুঝতে শুরু করলেন যে সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হল আন্তরিকতা ও গভীর বিশ্বাস। তিনি শিখেছেন, বিশ্বাস একটি জীবন্ত শক্তি যা রোষের আগুনকে শান্ত করে এবং ভালোবাসাকে পুনরুজ্জীবিত করে। তার মনে হল, প্রত্যেকটি আঘাত ও ভুলের মধ্য দিয়ে সত্যিকারের ভালোবাসা, ধৈর্য, অধ্যবসায় এবং যৌথ কাজের মাধ্যমে পুনর্নির্মাণ করা যায়। সময়ের সাথে সাথে রাইমাও নিজের ভুলের প্রতিকার করার জন্য ধীরে ধীরে নিজেকে সংশোধনের চেষ্টা করতে লাগলেন। দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তে সে হারানো হাসি, অতীতের অশ্রুবিন্দু আর চুপচাপ দুঃখের স্মৃতিকে ধীরে ধীরে সামনে এনে নতুন করে ভালোবাসার প্রকাশ ঘটাতে লাগল। এই পুনর্গঠনের প্রক্রিয়া নিশ্চয়ই কঠিন ও ধৈর্যশীল ছিল। প্রতিদিন তন্ময় ও রাইমা একে অপরের পাশে বসে আন্তরিক কথোপকথনের মাধ্যমে তাদের মন ও হৃদয়ের গহীনে লুকানো ব্যথা ও শঙ্কাকে নিরসন করার চেষ্টা করতেন। একসাথে তারা অতীতের ভুল ঘটনাগুলো পর্যালোচনা করতেন, যেখানে প্রতিটি বিচ্ছিন্নতা তাদের জীবনে এক স্থায়ী প্রশ্ন উঠিয়েছিল, তা এখন স্পষ্ট কথায় প্রকাশ করার চেষ্টা চালু করতেন। এই প্রক্রিয়ার মধ্যে পুলিশি মামলার পরে অসীমকে যথাযথ শাস্তি দেওয়ার মাধ্যমে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। যদিও এই ঘটনা তাদের জীবনে কিছু দুঃখ ও আঘাতের স্মৃতি নিয়ে এসেছে, তবুও তা ছিল এমন এক গুরুত্বপূর্ণ মাইলফলক যা তাদের আগামীর দিকে এগিয়ে যেতে ও নতুন বিশ্বাসের অধ্যায় শুরু করতে সহায়ক হবে। অসীমের শাস্তি পেলেই সেই ঘটনারই মধ্য দিয়ে স্পষ্ট বার্তা উন্মোচিত হল যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় অবশেষে জয়ী হবে। তন্ময় ও রাইমা আবার এক নতুন পথে নিজেদের আবদ্ধ দেখতে শুরু করলেন। তাদের চোখে ছিল অভিজ্ঞতার দীপ্তি, আর হলুদনীল ঢাকার আকাশে যেন ভোরের প্রথম কিরণায় নতুন সূর্যের আভা প্রতিবিম্বিত হচ্ছিল সেই ভালোবাসার আশার। তারা শিখেছিলেন যে আদর্শ সম্পর্ক শুধুমাত্র মধুর মুহূর্তেই বাঁধা থাকে না, বরং প্রতিকূল সময়েও গভীর বিশ্বাস ও আন্তরিকতার মিশেলে সেই সম্পর্ক অটল থাকে। এখন দৈনন্দিন ছোট ছোট অভিজ্ঞতা তাদের জীবনের পুনর্নির্মাণে নতুন অধ্যায়ের সূচনা করছিল। রাইমা এখন সকালের প্রথম আলোয় নিজেকে ক্ষমা করতে শিখছিলেন, আর তন্ময় ধীরে ধীরে হারানো আস্থাকে রাইমার চোখে খুঁজে পাচ্ছিলেন। তারা একে অপরকে ধৈর্যের নির্যাসে, আন্তরিক কথোপকথনে আর উদার মনোভাবের মাধ্যমে নতুন করে বিশ্বাসের শক্তি তৈরি করার শিক্ষা দিলেন। ঘরের প্রতিটি কোণে, যেখানে পূর্বে ভুল বোঝাবুঝির কারণে অন্ধকার আছিল, এখন ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়তে শুরু করল। তাদের পুনর্গঠিত সম্পর্ক ছিল সেই বিশ্বাসের এক প্রমাণ, যেখানে প্রতিটি ক্ষত ধীরে ধীরে নতুন সুরে, সত্য, মমতা আর এক অপরকে শ্রদ্ধার ছোঁয়ায় পুনর্জন্ম লাভ করতে থাকল। এই ধৈর্যশীল ও দক্ষ যাত্রায় তন্ময় ও রাইমা এক নতুন সম্পর্কের ভিত্তি রচনা করলেন, যেখানে সবকিছুই পুরনো হতাশার পর জমে ওঠার প্রতীক হয়ে উঠেছিল। এইভাবেই গল্পটি একটি নতুন অধ্যায়ের সূচনায় শেষ হল। তন্ময় ও রাইমা জীবনের মূল্যবান পাঠ শিখে, ভুলগুলো শুধরে এবং ভালোবাসাকে পুনরুদ্ধার করে এক উন্নত সম্পর্কের পথে অগ্রসর হচ্ছেন। তারা জানেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাদেরকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলে, আর প্রতিটি নতুন সূচনা মানে যেন নতুন করে জীবনের দ্বীপ জ্বলে ওঠার এক অনন্য উপলক্ষ। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান, তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন, আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।